আপনার কাছে না। তারপর আমি এখন পর্যন্ত একজন আওয়ামী লীগের সমর্থককেও প্রকাশ্যে বলতে দেখি নাই যে এই কাজগুলি ভুল হয়েছে। তারা শুধু বলেন যে ইউনূস সরকার ব্যর্থ। হ্যাঁ, আমাদেরই এখন আবার ফিরে আসতে হবে, কারণ তারা দেশ চালাতে পারতেছে না। তার 150টা কারণ আছে। দেখুন, আমি খালেদ গণ অভ্যুত্থানকে বাংলা মানে অত্যন্ত পিওর ফর্মের জনগণের অভ্যুত্থান বলতে পছন্দ করি। কেননা এই ছেলেগুলো 50 জনও ছিল না জুলাই মাসের 1 তারিখে, আমি যতটুকু জানি। এরা কিন্তু, আমি এটাকে নাম দিয়েছি ক্রাউড সোর্স রেভলিউশন। তারা বিভিন্ন জায়গা থেকে হ্যাভারসেক নিয়ে ক্যাম্পাস থেকে এসে হাসিনার বিদায় ঘটিয়ে আবার কেউ কেউ ক্যাম্পাসেই ফেরত গেছে। রাজনৈতিক দলগুলোর কোনো কাঠামোর ভেতরে বাংলাদেশের মানুষ রাস্তায় নামে নাই। পরপর 3টি খারাপ নির্বাচন হওয়ার পরেও, এত মানুষ গুম খুন হওয়ার পরেও, এত অত্যাচার হওয়ার পরেও, তার মানে হচ্ছে জনগণের হাতে শেখ হাসিনার বিদায় হয়েছে, জনগণের হাতে, ছাত্র জনতার হাতে আওয়ামী লীগ শাসনের পতন হয়েছে। এইরকম ন্যাক্কারজনক, এরকম লজ্জার পতন এই আওয়ামী লীগের একটি লোকও এখনো স্বীকার করছে না, গণহত্যার দায় নিচ্ছে না। উল্টো আপনার প্রতিদিন তারা মিথ্যাচার করছে। তারা অভ্যুত্থানের স্বপ্ন দেখে রাত্রে ঘুমাতে যায়। এবং আমি বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গন, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, কিছু পলাতক সম্পাদক, তাদের সামাজিক মাধ্যমের স্ট্যাটাস দেখলে মনে হয় যে এইটা হচ্ছে তাদের একটা কর্ম, যে তারা ইউনূস সরকারকে, আপনি খেয়াল করে দেখবেন, তারা বিএনপির কোনো সমালোচনা করে না। উল্টো বিএনপি বিষয়ক মন্ত্রী যে লোকটা ছিল, সে কিন্তু ঘটনার 3 দিন পর 5 দিন পর থেকে তারেক রহমানকে জনাব, মাননীয় ইত্যাদি বলছেন। মতলবটা কিন্তু ভয়ঙ্কর। এবং যে অপতথ্যমন্ত্রী ছিল, সে কিন্তু এখন আমাদেরকে কি সব একাডেমিক তথ্য ভিত্তিক কথা বলার চেষ্টা করছেন। এই আওয়ামী লীগকে বিশ্বাস করা কঠিন, এবং এই আওয়ামী লীগকে কোনোভাবে রাজনৈতিক স্পেস, আমার মনে যে আমরা আওয়ামী লীগকে আসলে বেশি স্পেস এমনি দিয়ে ফেলতেছি কিনা এই আলোচনার মধ্যে রাখা। কারণ জনগণের মধ্যে আমি এইটা একদম জনগণের হাতে পতনটারে আমি একদম মনে করি যে সঠিক 3টা শব্দ। কিন্তু আশা ভাই, আপনি 1 মিনিট আর একটু বলবেন কিনা, যেটা জনগণের হাতে পতন আপনি বলতেছেন, এই কথার জন্য আপনি আজকে ট্রল হতে পারেন। কারণ আমরা দেখতে পাইতেছি শেখ হাসিনার পতন ঘটাইছে 1 2 3 4 5 10 জন, 12 জন, 15 জন ছাত্র, যারা বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য, ওইখানে কোটা থাকবে কি থাকবে না ওইটা দেওয়ার জন্য যারা আন্দোলন করতে গেছিল, তারপরে তাদের প্রেশার, অন্য অনেক কিছুতে তারা আসলে স্বীকার করে নাই এবং তারা ওখানে দাঁড়িয়েছিল, প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত ছিল। সেই 12 জনই আসলে শেখ হাসিনাকে সরাইছে, এবং সেই জন্য তারা 135টা গাড়ি দিয়ে চলবে, সেই জন্য আজকে তারা যাকে ইচ্ছা যা খুশি তাই বলবে। মানে এইটারে আপনি আসলে কি হয় দেখেন, 24 আর 71 মিলায়া একটা কাহিনী করবে, যেটা ইচ্ছা সেটা তারা করতে থাকবে। এটা কেমন কথা? দেখুন, 71কে আমি দূরে রাখতে চাই, এবং যারা 71কে 24-এর কাছে টেনে আনেন, দেখুন কিছু মিল তো আছে। আমরা মুক্তির কথা বলতে চেয়েছি, ফ্রিডম অফ স্পিচ চেয়েছি, সেগুলো কিন্তু তাত্ত্বিক কথা। কিন্তু ফ্যাক্ট হিসাবে 1971 মুক্তিযুদ্ধ, এগুলোকে যত দূরে রাখা যাবে 24-এর গর্ব তত ইউনিক হবে। দেখুন, আমি আপনাকে বলি, আপনার সাথে খালেদ আমি একদম একমত। আওয়ামী লীগকে আমরা আমাদের মাইন্ড স্পেস থেকে বিচার করছি, 24-এর সিগনিফিকেন্স দিয়ে বিচার করছি না। যারা রিফাইন্ড আওয়ামী লীগ ভাবছে, তারা সেই 76 বছর বয়সী শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগকে বিবেচনা করছে। আমাদের মাথা থেকে আওয়ামী লীগের ভূত তাড়াতে হবে, এবং আমাদের মাথা থেকে এটি যতদিন না সরাবে, খালেদ আপনি জানেন আমরা প্রত্যেকেই কিন্তু ফ্যাসিজমের শিকার। আমাদের প্রত্যেকের চেতনার মধ্যে এক টুকরো হাসিনা ঢুকে গেছে, এক টুকরো আওয়ামী দুঃশাসন ঢুকে গেছে। আমাদের কারো কারো আচরণে, ইভেন 5ই আগস্টের পরে আমি আওয়ামী লীগের আচরণ দেখতে পাই। কেননা তারা আমাদের কোনো নতুন জেনারেশন ভাবতে শুরু করেছিল, দল তো একটাই, শাসন তো একটাই, এবং বিকল্প নাই, এবং কোনো বিকল্প নাই। দেখুন, আপনি জানেন আমি পুনর্বাসন কেন্দ্রের কথা বলেছি। আওয়ামী লীগ সমর্থকদের পুনর্বাসন কেন্দ্রে নিতে হবে এই ফ্যাসিজম থেকে বের করতে হলে। কাজেই আমি মনে করি যে আমাদের সময়ের দিকে তাকিয়ে, ঘটনার দিকে তাকিয়ে আওয়ামী লীগকে দেখতে হবে। এবার বলি, এই যে সরলীকরণ করা, যে 10 জন ছেলে 12 জন ছেলে শেখ হাসিনার পতন ঘটিয়েছে, এটি আওয়ামী লীগের জন্য সবচাইতে বড় প্রায়শ্চিত্ত। কেন? আমি দেখেছি লক্ষ লক্ষ মানুষ, আমি রাস্তায় ছিলাম, লক্ষ লক্ষ মানুষ নেমেছে, তাদের লক্ষ লক্ষ কারণ আছে। কেউ গুম খুনে স্বজন হারিয়েছে, কেউ শেয়ার মার্কেটে টাকা হারিয়েছে, কেউ ভোট দিতে পারেনি, কেউ আওয়ামী দুঃশাসনের শিকার হয়েছে। এবং এগুলোকে যখন আপনি বিবেচনায় না নিবেন, আপনার মাথায় ঢুকে থাকবে এক কোটা। আমি 17ই জুলাই বলেছিলাম, এটি চাকরি পাওয়ার আন্দোলন না, এটি মানুষের যে মনের যে ক্ষোভ, যে রাগ, যে অভিমান, যে ঘৃণা, এটি তার আন্দোলন। না, অ্যাবসলিউটলি। কিন্তু ডক্টর ইউনূস
ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে আমি জাতিসংঘে বলছিলাম ভুলে হচ্ছে মাস্টার মাইন্ড, এটা আমরা একটা মেটিকুলাস ডিজাইনের মধ্যে থেকে ওরা পেছন দিতে করছে বলে টেলে। ওরা কিন্তু প্রথমে এরকম ছিল না। এটা ডক্টর ইউনূসের এটা জবাব দিতে হবে যে উনি যে আইসা এদেরকে শত্রু বানায় দিল। আসলে আমি সেই দিন থেকে ওনার সমালোচনা করেছি যেই দিন উনি সরলীকরণ করেছেন, এবং উনি কিন্তু এই বাচ্চাদেরকে এই আন্দোলনকারীদের শত্রু বানাইছে, সবার এই বিএনপি শত্রু বানাইছে, যখন সবার শত্রু বানাইছে। ওয়েস্টার্ন, আপনি আমেরিকাতে থাকেন, পশ্চিমা বিশ্বে কিছু শব্দ ইউজ করা হয়, রকস্টার, মাস্টার মাইন্ড। এখনো পশ্চিমা অডিয়েন্সকে এক শব্দে বলতে আপনি অনেক সময় কার্যকর, কিন্তু এইটার যে রাজনৈতিক এফেক্ট, এইটার যে সামাজিক এফেক্ট, এটা ওনার ভাবা উচিত ছিল। মাস্টার মাইন্ড ওনার বলা উচিত ছিল না। ছাত্ররা তার নিয়োগকর্তা। এখন এটি বলে আপনি জানেন, আমরা যদি ভবিষ্যৎ দ্রষ্টা হই, ভবিষ্যতে যে উনি কত বেকায়দায় পড়তে যাচ্ছেন। এবং মানে আমি মনে করি এই সরলীকরণ আওয়ামী লীগ যেরকম একভাবে করছে, অন্তর্বর্তী সরকার প্রধান এবং তার উপদেষ্টারা আরেকভাবে করছে, এবং এখানে সবাই ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। দূর থেকে সেই জনগণ তাকিয়ে দেখছে যে ভাই, আমার যে ছেলে মারা গেল, আমার যে 30,000 আহত হলো, কেউ পা হারালো, কেউ চোখ হারালো, আমরা এই নাটক দেখার জন্য, সার্কাস দেখার জন্য। অনেক ধন্যবাদ আশা ভাই। আমরা একটু রিপন ভাইয়ের কাছে যাই। রিপন ভাই, অনেকগুলি প্রশ্ন জমা হয়েছে। একটা প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের কায়দায় বা আওয়ামী লীগের গড়ে তোলা এই 16-17 বছরের ছাঁচেই বিএনপি নিজেকে দেখতে চায় কিনা, বিএনপি নিজেকে দেখতে চায় কিনা, এরকম একটা অবস্থায়। বিশেষ করে আজকের একটি ঘটনা আপনাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে আমাদের সবার প্রিয় ইশরাক হোসেনকে মেয়র পদে নির্বাচিত করা হয়েছে, বা আদালত বলেছেন যে উনি মেয়র হতে পারেন, এবং তিনি হয়তো মেয়র হয়েও যাবেন, হয়ে গেছেন এতক্ষণে। মানে সেই ব্যাপারটা কি আসলে আপনারা খুব ভালো একটা নজির স্থাপন করলেন? সেই হিসাবে আগামীকাল যদি আমরা দেখি যে 2018 সালে বিএনপি 300 জন নির্বাচন অংশগ্রহণ করেছিল, সেটি একটি রাতের ভোটে নির্বাচন হয়েছিল। যারা যারা এখানে সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, তারাই আসলে এমপি হবে। বিএনপি আসলে 300 জন এমপিও পেয়ে গেল, 290 জন, এবং ক্ষমতায় বসে গেল। এরকমটাও আসলে হইতে পারবে কিনা, আপনারা ওরকমই চান কিনা? এবং আপনারা যখন নির্বাচনের কথা বলেন, তখনও আপনাদের একটাই চাওয়া থাকে কিনা কোনো মতে গণভবনে? তো আর এখন আপনারা থাকবেন না, গণভবন কিরকম জানি হয়ে গেছে, অন্য মানে প্রধানমন্ত্রী ভবনে গিয়ে আপনি বসবেন, তখন আপনি দেশে আসবেন, এবং তখন আপনি অন্য কথাগুলি বিবেচনা করবেন। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যে কথাগুলো বলছিলেন, মনে হচ্ছে যেন বিএনপি চাইলেই আপনার মেয়র হওয়া যাবে, বা এটা বিষয়টা এরকম না। ইশরাক, আমি আজকে পত্রিকায় নিউজটা যেটা দেখলাম, সেটা হচ্ছে ইশরাক তার নির্বাচনের আপনার ব্যর্থ হয়েছে এই মর্মে তিনি আদালতে করেছিলেন, মামলা করেছিলেন। তো সেই মামলারই আপনার একটা মানে আউটকাম হলো আপনার আজকের এই মানে কোর্টের রায়। এখন এটা তো কোর্টের বিষয়, এটা তো আসলে দলের বিষয় না। দল তো এমন কোনো ডেমনস্ট্রেশন করেনি যে আমাদের যারা মানে নির্বাচনে অংশ নিয়েছিল তাদেরকে বিজয়ী ঘোষণা করতে হবে। এটা তো ইলেকশন কমিশন বিজয়ী ঘোষণা করেনি, ইট ইজ দ্য কোর্ট আপনার মানে সেই মামলাটির আপনার রায় দিয়েছে। চট্টগ্রামে রায় দিয়েছে, এখন মানে সেটা কোর্টই দিয়েছে, তাই না? এখন আপনি এই কোর্টের রায়ের বিবেচনা বোধ অথবা এটাকে আপনি